গুড আফটারনুন। আমি এমআর। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা আবহে এমনিতেই আমাদের সকলের খুবই ঘরোয়া দিন কাটছে। সবাই ভালো থাকো। ফিফথ সেমিস্টার তোমাদের এই পেপারে আমি এর আগেও তোমাদের দুটো ক্লাস নিয়েছি। আগের পর্বগুলোতে আমরা আলোচনা করেছি জার্মানিতেই নাৎসিবাদের উত্থান কী অবস্থায় হয়েছিল এবং আস্তে আস্তে হিটলার কী করে জার্মান নায়ক বা নাৎসি নায়ক হয়ে উঠলেন। আমরা আলোচনা করেছি যে কোন কোন দুর্বলতায় বা কোন কোন কারণকে সামনে রেখে এই নাৎসিবাদের উত্থান, এবং রাজনৈতিক পরিস্থিতি সে সময়কার, অর্থনৈতিক পরিস্থিতি, কোন চুক্তির ভার জার্মান রাষ্ট্রে এমন কী পরিস্থিতি হয়েছিল যার কারণে নাৎসিবাদের উত্থান হলো। আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি যে জার্মানিতে এই নাৎসিবাদের উত্থানকে মানুষ কীভাবে নিল এবং তার পরবর্তী পর্যায়টাই বা কী, তা হয়তো আমরা আজকে শুরু করব। দেখো, কারণ প্রশ্ন উঠতে পারে যে জার্মানির তো 50% জনগণ নাৎসি দলের সমর্থক না হওয়া সত্ত্বেও তারা কি নাৎসি কর্তৃত্ববাদকে বিনা প্রতিরোধে মেনে নিয়েছিলেন? এই প্রসঙ্গে আবার অধ্যাপক A.J. রাইডার মনে করেন যে জার্মান জনগণ এই সময় মানসিক দিক থেকে খানিকটা চঞ্চল ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। ওয়েমার প্রজাতন্ত্রের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে অ্যাডলফ হিটলারের যে বলিষ্ঠ বক্তব্য, তা কিন্তু মানুষের মনে একটা আশা উদ্দীপনা সৃষ্টি করেছিল। মধ্যবিত্ত শ্রেণীর অনেকের কাছেই নাৎসিবাদ ও সাম্যবাদ, এই দুই বিকল্পের মধ্যে নাৎসিবাদকেই কিন্তু কাম্য বলে তাদের মধ্যে প্রতিভাত হয়েছিল। তবে সহযোগী জাতীয়তাবাদী দলগুলি অথবা বিরোধী জার্মান কমিউনিস্ট পার্টির ধারণা ছিল যে নাৎসি শাসন ক্ষণস্থায়ী হবে, কিন্তু তাদের আশা, এই যে প্রত্যাশা, এটা কিন্তু পূর্ণ হয়নি। কারণ দেখা যায় 1 দশকেরও বেশি সময় ধরে জার্মানিতে নাৎসি দলের একনায়কতন্ত্র কিন্তু বলবৎ ছিল। এই নাৎসি ব্যবস্থার ভিত্তি সম্পর্কে আমরা বলতে পারি, নাৎসি শাসনের মূল বক্তব্য হলো যে নেতৃত্ব, দল, প্রশাসন, এই সব কিছুর মধ্যেই একটা নিবিড় সংযোগ কিন্তু তৈরি করা। 1933 খ্রিস্টাব্দের জুলাই মাসে এই অঙ্গীকরণ নীতির প্রয়োগ শুরু হলো। ওই মাসে জার্মানিতে নাৎসি দলকে একমাত্র বৈধ
রাজনৈতিক দল রূপে মর্যাদা দেওয়া হলো। এরপর 1934 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জার্মানিতে যুক্তরাষ্ট্রীয় শাসনের অবসান ঘটানো হলো। সমস্ত প্রদেশে কেন্দ্রীয় সরকারের মনোনীত প্রশাসক নিয়োগ করা হলো। এবং উল্লেখ্যভাবে এটাও বলা যায়, জার্মানির রাজনৈতিক দলগুলি এই সব সাংবিধানিক পরিবর্তনের বিরুদ্ধে কোনো প্রতিরোধ কিন্তু গড়ে তোলেননি, বরং দক্ষিণপন্থী দলগুলি নাৎসি দলের মধ্যেই কিন্তু অঙ্গীভূত হয়ে পড়ল। এই সব সাংবিধানিক পরিবর্তনের পরে বিভিন্ন অর্থনৈতিক সমিতি, শ্রমিক সংগঠন এগুলোর উপর কিন্তু নাৎসি দলের একটা কর্তৃত্ব স্থাপিত হয়ে গেল। সামরিক বাহিনী নাৎসি দল ও তার নেতার প্রতি আনুগত্য প্রকাশ করল এবং এই নাৎসি শাসনকে মজবুত করার জন্য প্রচার আর দমন এই দুটো পদ্ধতিই কিন্তু অনুসরণ করা হয়েছিল। প্রচারের ক্ষেত্রে হিটলারের কিন্তু যিনি প্রধান সহযোগী ছিলেন তার নাম হলেন জোসেফ গোয়েবলস, এবং এই নাৎসি দমন নীতি প্রয়োগের জন্য একটা স্বেচ্ছাসেবী বাহিনী এসএ এবং গুপ্ত পুলিশ বাহিনী এসএস, এই দুটো সংস্থাকে কিন্তু কাজে লাগানো হলো। যুব সম্প্রদায়ের মধ্যেও নাৎসি দলের আদর্শ প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা গেল। এবং অব দ্য রেকর্ড এটা বলেও রাখি তোমাদের, 1934-এর প্রথম দিকে 3.6 মিলিয়ন জার্মান যুবক 3.6 মিলিয়ন জার্মান যুবক সক্রিয় কর্মীরূপে নাৎসি দলের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছিল। নাৎসি জার্মানির অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতি দুদিকেই অর্থনৈতিক ব্যবস্থার যথেষ্ট গুরুত্ব ছিল। বস্তুতপক্ষে দ্রুত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে হিটলার যেমন নাৎসি শাসনের প্রতি জার্মান জনগণের সমর্থন সুনিশ্চিত করতে চেয়েছিলেন, অন্যদিকে এর মাধ্যমে জার্মানির সম্প্রসারণশীল পররাষ্ট্রনীতির উপযোগী ভিত্তিও গঠন করতে চেয়েছিলেন। তোমাদের বলে রাখি, অর্থনীতির ক্ষেত্রে কিন্তু হিটলারের প্রধানতম পরামর্শদাতা ছিলেন হালমার সাক্ট। 1941 খ্রিস্টাব্দে লিখিত একটা গ্রন্থে জার্মান ঐতিহাসিক ফ্রাঞ্জ নিউম্যান নাৎসি জার্মানির আধিপত্যবাদী শাসনের প্রধান দুটি কিন্তু ভিত্তির কথা উল্লেখ করছেন। আমরা এই যে ভিত্তি নাৎসিবাদের বলছি, তো সেখানে আলোচনা প্রসঙ্গেই আমরা ঐতিহাসিক ফ্রাঞ্জ নিউম্যানের একটা লেখা গ্রন্থে আমরা এই জার্মানির আধিপত্যবাদী শাসনের দুটি ভিত্তি কিন্তু উল্লেখ করছেন উনি। সেগুলো কি? উনি বলছেন যে একটা হলো দমন নীতি আর একটা হলো অর্থনৈতিক বিকাশ। দমন ও ভীতি প্রদর্শনের মাধ্যমে যেমন আধিপত্য আদায়ের চেষ্টা হয়েছিল, অন্যদিকে বৈষয়িক উন্নতির লক্ষ্য ছিল জনগণের স্বাচ্ছন্দ্য ও তৃপ্তি সাধন।
তাহলে ক্ষমতা দখলের পর কিন্তু হিটলার তার সর্বপ্রথম তার কাজ তিনি মনে করলেন যে নাৎসি দলের সংগঠনকে মজবুত করতে হবে, তাই তিনি সেদিকে মনোনিবেশ দিলেন। হিটলারের নাৎসি দলের সাংগঠনিক কাঠামো বিভিন্ন বাহিনী নিয়ে কিন্তু গঠিত ছিল। ঝটিকা বাহিনী বলো, মূলত বেকার যুবকদেরকে নিয়ে গঠিত এই আধা সামরিক বাহিনী নাৎসি দলের সভা সমিতিগুলোকে পাহারা দিত এবং অন্য দলের সভা ইত্যাদিগুলোকে কিন্তু ভণ্ডুল করত। এই বাহিনীর সেনারা বাদামি পোশাক পরত। এছাড়াও এলিট গার্ড ছিল, এদের পোশাক কালো ছিল বলে এদেরকে ব্ল্যাক শার্টও বলা হতো। এদের কাজ ছিল নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে নেতাদের জীবন রক্ষা করা। এছাড়াও অন্যান্য বিপজ্জনিত যে কাজগুলো ছিল সেগুলোর দায়ভার কিন্তু এরা নিত। এছাড়াও গুপ্ত পুলিশ বাহিনী, যারা গোপন সংবাদ সংগ্রহ করত। মূলত এদের কাজই ছিল এই গোপন সংবাদ সংগ্রহ করে আবার ঠিকঠাক সরবরাহ করা। যদিও এই বাহিনীর প্রধানই ছিলেন হিটলার নিজেই। এছাড়াও যুব বাহিনী, নারী বাহিনী, গণ আন্দোলন, অসামরিক বন্দিশালা ইত্যাদি অনেক কিছু ছিল। নাৎসি দলে কিন্তু ফুয়েরারই ছিল সর্বেসর্বা, তার কথাই কিন্তু শেষ কথা। অ্যাডলফ হিটলারও একাধারে চ্যান্সেলর ও ফুয়েরার নামেই পরিচিত। এই নাৎসি দলের নীতি আদর্শ বলতে আমরা তাহলে কি দেখলাম? ভার্সাই সন্ধির বিরোধিতা করে এক শক্তিশালী জার্মান রাষ্ট্র গঠন করতে হবে। জার্মান ভাষাভাষী জনগণকে সবাইকে নিয়ে একটা বৃহত্তর জার্মান রাষ্ট্র গঠন করতে হবে। 3 কি দেখলাম? ইহুদিদের বিতাড়িত করতে হবে। 4 কি দেখলাম? জার্মানিতে সমাজতান্ত্রিক ও ক্যাথলিক দলের বিরোধিতা করতে হবে। আর কি দেখলাম? জার্মানিতে যে বেকার সমস্যা, মানুষ কাজ পাচ্ছে না, খেতে পাচ্ছে না, এই বেকার সমস্যার সমাধান করতে হবে। ভূমি সংস্কার করতে হবে আমূল। নারী শিশু কল্যাণ প্রভৃতির যে প্রগতিমূলক বিষয় সেগুলোও কিন্তু সে বিষয়ে কিন্তু দেখতে হবে। আজ আমরা এই ক্লাসটা এই পর্যন্তই শেষ করলাম। আমি এর পরের ক্লাসে তোমাদের চেষ্টা করব হিটলারের পররাষ্ট্র নীতি নিয়ে খানিক আলোচনা করে এই অধ্যায়টাকে শেষ করা। আমরা তারপর আবারও নেক্সট টপিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই টপিকে আলোচনাও শুরু করব। সবাই ভালো থাকো।